হচ্ছে প্রাত্যহিক প্রভাতী অনুষ্ঠান অভিজ্ঞাপন। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের অভিজ্ঞাপনের আসরে। আপনাদের সঙ্গে আজ অনুষ্ঠান পরিচালনায় আমি রয়েছি অপরাজিতা বন্দ্যোপাধ্যায় এবং আমার সঙ্গে রয়েছেন চন্দ্রিমা ঘোষ। তাহলে চলুন বন্ধুরা, সবাইকে নিয়ে শুরু করি আমাদের আজকের অভিজ্ঞাপনের আসর। শ্রোতা বন্ধুরা, আজ ফরাসি ভাস্কর ও চিত্রকর পিয়ের অগাস্তে রেনোয়ার জন্মদিন। পিয়ের অগাস্তে রেনোয়া ছিলেন একজন বিখ্যাত ফরাসি চিত্রশিল্পী এবং ইমপ্রেশনিস্ট আন্দোলনের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা। উজ্জ্বল রং, স্পন্দনশীল আলো এবং মানুষের দৈনন্দিন জীবনের দৃশ্য, বিশেষ করে নারীদের প্রতিকৃতি চিত্রণে তিনি ছিলেন অদ্বিতীয়। তার কাজের মধ্যে লাঞ্চন অফ দ্য বোটিং পার্টি অত্যন্ত সুপরিচিত। রেনো 1841 সালের আজকের দিনে ফ্রান্সের লিমোগেসে জন্মগ্রহণ করেন। তিনি শৈশবে প্যারিস চলে আসেন এবং প্রথমে পোর্সেলিন কারখানায় পেইন্টারের কাজ করতেন। 1862 সালে তিনি ইকোলে ডেক্স পিউয়েক্স আর্টসে ভর্তি হন এবং সেখানে শিল্পকলা অধ্যয়ন করেন। তিনি প্রথাগত ধারায় বাইরে গিয়ে আলো ও রঙের খেলা, ছোট ব্রাশ স্ট্রোক এবং প্রকৃতির বাস্তব রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করতেন, যা ইমপ্রেশনিজম নামে পরিচিত হয়। তার বিখ্যাত কাজগুলোর মধ্যে রয়েছে দ্য ডান্স অ্যাট লে মুলিন ডি লা গ্যালেট। জীবনের শেষ 20 বছর তিনি গুরুতর রিউমাটয়েড আর্থরাইটিসে ভুগলেও পেইন্টিং চালিয়ে যান। 1919 সালের 3রা ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। রেনোয়া তার কর্মজীবনে হাজার হাজার ছবি এঁকেছেন, যা মানুষের আনন্দ ও সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিচিত। শ্রোতা বন্ধুরা, আজ 25শে ফেব্রুয়ারি। চলুন এইবারে আমরা দেখে নিই ইতিহাসের পাতা কি বলছে। আজকের দিনে আর কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। আজকের দিনে 1862 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়। তাছাড়া আজকের এই দিনে 1774 সালে ক্রিকেট খেলার আইন কানুন সূত্রবদ্ধ হয়। আজকের দিনেই 1842 সালে অস্ট্রেলীয় ক্রিকেটার জর্জ জন বোনার জন্মগ্রহণ করেন। আজকের দিনে 1753 সালে ব্রিটিশ চিকিৎসক রিচার্ড হকেট এসকর্বেট রোগ নিরাময়ের উপায় আবিষ্কার করেন। আজকের দিনে 1842 সালে জার্মান লেখক, কবি ও নাট্যকার কার্ল মে জন্মগ্রহণ করেন। শুনলেন আজকের দিনের ইতিহাসের পাতা থেকে কিছু উল্লেখযোগ্য ঘটনা। শ্রোতা বন্ধুরা, এইবারে সময় আমাদের পরবর্তী পর্বের, যে পর্বে আমরা শুনি আপনাদের অনুভবের কিছু কথা, অর্থাৎ লিখছি তোমায় পর্ব। লিখছি তোমায় পর্বে আজকে বেশ কয়েকটা চিঠি আমাদের হাতে এসে পৌঁছে গেছে। চলুন এক এক করে আপনাদের সেই মনের কথা আমরা পড়ে শোনাই। প্রথম চিঠিখানি লিখে পাঠাচ্ছেন সোমা দেবী। কি লিখছেন উনি, চলুন আপনাদের পড়ে শোনাই। হে প্রিয়,
পত্রের প্রথমেই তোমাকে জানাই এক গুচ্ছ শিমুল আর রক্তিম পলাশে বাসন্তিক শুভেচ্ছা। আশা করছি ঋতুরাজ বসন্তের আগমনে তুমি আছো একদম ফুরফুরে এবং চনমনে। তবে একটু অন্যরকম ভাবে আজ শুরু করছি গো। ব্যথা পেলে ওহ বলে যে ওঠে, এটাই তো বাংলায় মাতা। শোক প্রকাশে যখন চিৎকার করে কাঁদি মা গো বাবা গো বলে, তখনও তো আমি বাংলাই মাতি। হর্ষ উল্লাসে বাংলাই মাতি আমি পেরেছি বলে। স্নেহ শাসন ভালোবাসার গভীর প্রকাশেও বাংলায় মাতি। কারণ বাংলায় যে আবেগ, যে অনুভূতি, যে টান বা আকর্ষণ তার অন্য কোথাও আছে? সর্বোপরি বলি, গান গল্পে আড্ডায় ছন্দে আমি বাংলায় মাততে স্বচ্ছন্দ বোধ করি। কারণ আমার মনে হয় আমার মাতৃভাষা যা মাতৃদুগ্ধ সমান, তাই তো এখনো অনেক শেখার জানার বাকি। এছাড়া দেখো, আজও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলায় সঞ্চালনা হয়। ভাবনার আকাশ মেলে দিয়ে বিয়ের আমন্ত্রণ পত্রেও থাকে বাংলায় তর্জমা। বাংলায় না মাতলে কি জানতাম কর্নিশ, অভিবাদন, অভিনন্দন, অভিধান, মুঠোফোন, স্মৃতির মিউজিয়াম, এই সব রকমারি মন মাতানো শব্দ আরও কত কি। আর তাছাড়া বাংলায় মেতে থাকতে তোমার অবদানও যে অনস্বীকার্য, এ কথা তো বলতেই হচ্ছে। কারণ তোমার আমার বার্তালাপে বাংলাই তো চলে সর্বক্ষণ। আমরা কি তাই না? সবশেষে বলবো, সব ভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেও আমি যদি বুঝি বা স্বীকার করি যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান, তবে এই ভাষাতেই কথা বলে আমি আরাম পাব। আর যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, তাই বলি, জানতে চেয়েছ তাই লিখলাম। তবে আসলে কি, যা আমার মায়ের সমান তার জন্যই কি, কিভাবে মাতি তা বলা একান্তই প্রয়োজন ছিল। জানি জন্মদাত্রী মাকেও তো মানুষ বৃদ্ধাশ্রমে পাঠায়, তাই তোমার চিন্তা বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে। ইতি নমস্কার আনতে সোমা। আমার হাতে আরও একটি চিঠি রয়েছে। চিঠিটি লিখে পাঠিয়েছেন প্রীতি মিত্র, আগরপাড়া জেলা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ থেকে। ইনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন। হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসার ধরন, অনুভূতি, প্রকাশভঙ্গি বদলে গেছে। আগে ভালোবাসা ছিল পবিত্র, স্নিগ্ধ, গভীর, যেন একে অপরকে না দেখলে পাগল পাগল হওয়া। আর কিছুই না, দূর থেকে একটু চোখের দেখা, তাতেই যেন মন খুশিতে ভরে যেত। খুব ভালো লাগা ছিল সব সময়। ছুঁয়ে দেখার প্রবণতা ছিল না। বড়দের ভয়ে লুকিয়ে লুকিয়ে একটু দেখা, তাতেই যেন মনের শান্তি। আমি একজন ক্লাসমেট বান্ধবীকে নিয়ে দূর থেকে ক্লাসমেট বন্ধুটির ভালোবাসার কথা বলবো। একসাথে টিউশন পড়তো দুজনেই। প্রথম দেখাতেই তাকে ভালো লাগলো। মেয়েটি ছিল খুব চুপচাপ, স্যারের পড়া করত আর বাড়ি চলে যেত। শুধু তার বান্ধবী ছাড়া কারো সঙ্গে কথা বলতো না। কারণ মেয়েটির বাবা ভীষণ রাগী ছিল আর বলেছিল কোনো ছেলে বন্ধুর সঙ্গে কথা যেন না বলে। ছেলেটির এত ভালো লেগেছে যে বান্ধবীর সব খবর নেয় কোথা থেকে। ছেলেটি মেয়েটির বান্ধবীকে বলে যে আমি তাকে ভালোবাসি, কিন্তু মেয়েটি শুনে না করে দেয়। ছেলেটি কিন্তু দূর থেকে চোখের দেখা দেখত। এমনকি কোনোদিন টিউশনে না আসলে মেয়েটির বাড়ির সামনে দিয়ে দেখতে দেখতে চলে যেত, যদি একটু দেখা যায়। ওই সময় ছিল কথা না বলেও মনে করত যেন কাছেই আছে। এমনকি তার কথা ভেবে দিন কাটিয়ে দেওয়া তার মধ্যে একটি তৃপ্তি ছিল। এখন যেন বদলে গেছে সহ্য ক্ষমতা, চাই
দ্রুত অনুভূতি, দ্রুত স্বীকৃতি, দ্রুত নিশ্চয়তা। ইতি প্রীতিমিত্র, আগরপাড়া, পোস্ট আগরপাড়া জেলা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। শ্রোতা বন্ধুরা, এইবারে পরবর্তী চিঠির পালা। পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন সোমনাথ দাস, রানীর বাজার, সোনামুখী, বাঁকুড়া থেকে। কি লিখছেন উনি, চলুন পড়ে শোনাই আপনাদের। প্রিয় বন্ধু অভিজ্ঞাপন। জন্মসূত্রে প্রত্যেকটি প্রাণী বোধগম্য কণ্ঠস্বরে, যে ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে ও মত বিনিময়ে পারস্পরিক ভাবের আদান প্রদান করে, সেই ভাষাকে বলে মাতৃভাষা। পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করার কারণে আমি বাঙালি। আমার মাতৃভাষা তথা মুখের ভাষায় মত প্রকাশ এবং বিনিময়ের প্রধান মাধ্যমই বাংলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বক্তব্যে বলেছেন, মাতৃভাষা মাতৃদুগ্ধ। বাচিক শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মহাশয় উদ্যত কণ্ঠে গেয়েছিলেন, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। বাংলা ভাষার মাধুর্যে কবি অতুল প্রসাদ সেন তার কবিতায় বলেছেন, মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, কি জাদু বাংলা গানে, গান গেয়ে তার মাঝি টানে। ভাষা পরিচয়ে শ্রুতিমধুর ভাষা হিসেবে বাংলা ভাষা সর্বজনস্বীকৃত। পরিসংখ্যান তত্ত্বে জানা যায়, মাতৃভাষা হিসেবে বাংলা ভাষা ব্যবহারকারীদের স্থান সমগ্র বিশ্বে পঞ্চম এবং বিশ্বে বাংলা ভাষা ব্যবহারকারীদের স্থান সপ্তম। আরও উল্লেখ্য, পৃথিবীতে ব্যবহৃত বিভিন্ন ভাষার মধ্যে একমাত্র ভাষা বাংলা, যেটিকে জাতীয় ভাষার মর্যাদা আদায়ের কারণে প্রতিবেশী দেশের বীর সন্তানেরা জীবনদান করেছিলেন। বাংলা ভাষার জন্য যে রক্তক্ষয়ী আন্দোলন গড়ে উঠেছিল, তা ঐতিহাসিক ভাষা আন্দোলন নামে পরিচিতি লাভ করেছিল। ভাষা আন্দোলনের তারিখ 21শে ফেব্রুয়ারি। এটিকে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমাদের গর্বের বিষয় যে সে বাংলা আমার এবং আমাদের মাতৃভাষা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ভাষায় লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ 1913 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পায়। ঐতিহ্যমণ্ডিত প্রাণের ভাষা বাংলায় মাতি বিষয়ে পরিশেষে জনপ্রিয় বাংলা গানের কথাতেই বলতে হয়, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে। নমস্কার আনতে সোমনাথ দাস, রানীর বাজার, সোনামুখী, বাঁকুড়া। আমার হাতে আরও একটি চিঠি রয়েছে। চিঠিটি লিখে পাঠিয়েছেন অনিল কুমার ঠাকুর, কাটোয়া প্রান্তিকপাড়া, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। ইনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, তোমার এ মাসের বিষয় বাংলায় মাতি লিখতে বসে স্মৃতিপটে জেগে ওঠে প্রতুল মুখোপাধ্যায়ের লেখা ও সুর করা চিরস্মরণীয় সেই গান, আমি বাংলায় গান গাই। এই গানটি শুধুমাত্র একটি সঙ্গীত নয়, এটি বাঙালির আত্মপরিচয়, সংস্কৃতি ও আবেগের প্রতীক। প্রতুল মুখোপাধ্যায়ের লেখা এবং সুর করা এই গানটি বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসা, প্রেম ও সংস্কৃতির প্রতি একাত্মতা প্রকাশ পায়। এটি শুধু ভাষার গান নয়, বরং বাঙালির জাতীয়তাবাদীদের প্রতিচিত্র। দেশপ্রেম, ঐতিহ্য এবং মানবতাবাদী এই গানে প্রতিফলিত হয়েছে। এই গানটি শুধু বাঙালির জন্য নয়, বাংলা ভাষার সঙ্গে আবেগগতভাবে জড়িত, প্রতিটি মানুষের হৃদয় বিশেষ স্থান করে নিয়েছে।
এই ভাষার প্রতি মেতে উঠেছিল বরকত, সালাম, জব্বার, রফিকদের দল। ভাষা আন্দোলনে এরা সকলেই শহীদ হয়েছেন। এটা বাঙালি জাতির গর্ব। তাছাড়া আসামের শিলচরে বহু বাঙালি বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গ করেছেন। তাই আমি বাংলায় মেতে উঠি। বাংলা ভাষা আজ দোল খায় সবার হৃদয় প্রাণে। ভাটিয়ালি গানে মেতে ওঠে পদ্মার মাঝি। কাঁপা কাঁপা জাফরি কাটা রোদ এই ভাষায় সবুজ ঘাসে এঁকে দেয় আলপনা। পেখম তুলে নাচে শিখি এই ভাষারই সুরে। এই ভাষাতেই কথা বলে পাহাড় নদী বন। আবার এই ভাষাতেই ঢেউ খেলে যায় পাখির সুমধুর গানে। আমরা বাংলায় বলি, বাংলায় লিখি, বাংলায় করি পান। আবার বাংলায় দেখি রঙিন স্বপ্ন, বাংলায় করি সঙ্গীতের সুর। তাই সবে মিলে আজ বলে উঠি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। প্রীতি শুভেচ্ছা সহ ইতি অনিল কুমার ঠাকুর, কাটোয়া, প্রান্তিকপাড়া, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। শ্রোতা বন্ধুরা, এইবারে আমাদের পরবর্তী চিঠিখানির দিকে আমরা অগ্রসর হই। পরবর্তী চিঠিখানি আমাদের লিখে পাঠাচ্ছেন লীলা কর্মকার, গান্ধীঘাট, আগরতলা থেকে। কি লিখছেন উনি, চলুন আপনাদের পড়ে শোনাই। প্রিয় আকাশবাণী আগরতলা, তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমার অভিজ্ঞাপন বিভাগের লিখছি তোমায় পর্বের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় পক্ষের ভাবনা হল বাংলায় মাতি। খুবই মন মাতানো প্রসঙ্গ এবার আনা হয়েছে। আমি বাঙালি, বাংলা ভাষা আমার মাতৃভাষা। হাসি, কান্না, ভালোবাসা প্রভৃতি সবকিছুরই আবেগ, অনুভূতি এবং অভিব্যক্তি আমার প্রাণের ভাষাতেই স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করে থাকি। বাংলা ভাষায় রচিত সমৃদ্ধশালী কাব্য, সাহিত্য, সঙ্গীত প্রভৃতি দেশ বিদেশে বিশাল খ্যাতির স্থান লাভ করেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়ক প্রতিটি ভারতবাসীকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে তোলে। বাংলা ভাষায় রচিত ভক্তিগীতি, প্রেমের গান, জারি, সারি, বাউল, ভাটিয়ালি, কীর্তন সকলের মনকে মাতিয়ে রাখে। ত্রিপুরার তথা ভারতের স্বনামধন্য গায়ক, গীতিকার এবং সুরকার শচীন দেববর্মনের বাংলা গান সকলকে মাতিয়ে রাখে। তার গাওয়া মাতাল করা গান তাক ধুম ধুম তাক ধুম ধুম বাজে বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য বাংলা ভাষা প্রেমীদের আত্মবলিদান সারা পৃথিবীতে অমর স্মৃতি হয়ে থাকবে। বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করেছে। প্রসঙ্গক্রমে লিখছি যে সৌভাগ্যক্রমে বাংলা ভাষার আন্দোলনে আমি নিজেও সামিল হয়েছিলাম। সে সময় আমার কণ্ঠ থেকে সগর্বে উচ্চারিত হয়েছিল, মাতৃভাষা বাংলা চাই, মাতৃভাষা বাংলা চাই। অতীতে সেই গর্বের স্মৃতির কথা ভাবলে এখনো আমার শরীর আনন্দে রোমাঞ্চিত হয়ে ওঠে। বাংলা ভাষার মহিমা এবং সুখ্যাতিতে ধন্য সমস্ত বাঙালি উচ্ছ্বসিত এবং আবেগাপ্লুত হয়ে এই ভাষাতেই মেতে থাকি। আর আমি বলি, বাংলা ভাষা আমার মায়ের সমান। এই ভাষাতেই মেতে ওঠে আমার মন ও প্রাণ। ইতি শুভেচ্ছা আনতে লীলা কর্মকার, গান্ধীঘাট, আগরতলা। আরও একটি চিঠি রয়েছে। চিঠিটি লিখে পাঠিয়েছেন দেবতনু বন্দ্যোপাধ্যায়, দিগপাড়, বাঁকুড়া থেকে। ইনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, বাংলা আমার প্রাণ ভ্রমর, এই বাংলা আমার প্রাণ। বাংলার মাটি দুর্জয় ঘাটি, গাই বাংলারই জয়গান। এই মাটিতেই রেখেছি প্রথম পা, তুষু ভাদু শীতলার ভাসান। প্রথম শিখেছি যে প্রথম বুলি, তা হলো হৃদয়ের ডাক, মা, শুধু মা।
আউল বাউল ভাটিয়ালি বাংলার বুকে, মেতেছি এই বাংলায় হৃদয় ভরে। বাংলা আমার হৃদয়ে আছে কত কথা, কত স্মৃতি বিস্মৃতির, অতলে তলিয়ে যায় বারবার। বাংলা আমার জাগ্রত চেতনার কাছে। ইতি দেবতনু বন্দ্যোপাধ্যায়, দিকপাড়া, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। শ্রোতা বন্ধুরা, এরই সাথে আমাদের লিখছে তোমায় পর্বের একেবারে শেষ প্রান্তে আমরা আর জানিয়ে দিচ্ছি অভিজ্ঞাপন অনুষ্ঠানের মার্চ মাসের প্রথম বিষয়। জগৎ যদি আবার সৃষ্টি করো, তবে নিজে একবার নারী হয়ে এসো পৃথিবীতে প্রভু। কন্নড় লেখিকা বানু মুস্তাকের বি এ উমেন ওয়ান্স লর্ড গল্পের এই মর্মস্পর্শী উচ্চারণ যেন যুগ যুগান্তের নারীর আরতি এবং আত্মমর্যাদার সম্মিলিত প্রতিবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, অভিজ্ঞাপনও সেই প্রতিবাদের সচ্চার। তাই এই অনুষ্ঠানে মার্চ মাসের চিঠি পাঠানোর প্রথম বিষয় নারীর লড়াই। আপনার চোখে দেখা কোনো সাহসিনী বা নিজের জীবনে সংগ্রামের কথা কিংবা সাহিত্য, সঙ্গীত, কবিতায় প্রতিফলিত নারীর অদম্য আত্মশক্তির কথা আমাদের লিখে পাঠান। আপনার কলমের ভাষায় উঠে আসুক বাস্তবের কাহিনী, আশা এবং আত্মমর্যাদার দীপ্তি। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি পৌঁছে দিতে পারেন আমাদের দফতরে। চিঠির শব্দ সংখ্যা অবশ্যই 200 থেকে 250-র মধ্যে রাখবেন, আর চিঠি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবেন না। আরেকবার মনে করিয়ে দিচ্ছি, অভিজ্ঞাপন অনুষ্ঠানের মার্চ মাসের প্রথম বিষয় নারীর লড়াই। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি কিছু তথ্য। তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত রাজ্যভিত্তিক যাত্রা উৎসব 2026 অনুষ্ঠিত হচ্ছে কমলপুর টাউন হলে। সময় প্রতিদিন সন্ধে 6টায়। আজ 25শে ফেব্রুয়ারি বুধবার রাঙামাটি যাত্রা দল মঞ্চস্থ করবে যাত্রাপালা মা মাটি মানুষ। শ্রোতা বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখছি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত বছরের মাধ্যমিক পরীক্ষা আগামী 26শে ফেব্রুয়ারি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরীক্ষা পরিচালনার সময় আইন শৃঙ্খলা, শান্তি ও সুরক্ষা সুনিশ্চিত করতে করবুক মহকুমার মহকুমা শাসক, করবুক মহকুমার অধীন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র বাসীচন্দ্র এইচএস স্কুল এবং পিএম শ্রী হাজাছড়ি এইচএস স্কুল পরীক্ষা কেন্দ্রে এবং পরীক্ষা কেন্দ্রের আশপাশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন অনুসারে 163 নং ধারা বলবৎ করেছেন। জানানো হয়েছে, এই আদেশের বলে উল্লেখিত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ, পরীক্ষার্থী এবং প্রতিষ্ঠানের পরিদর্শক ব্যতীত প্রতিষ্ঠানের 100 মিটারের মধ্যে 4 বা ততোধিক ব্যক্তি সমবেত হতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো সর্বর্ধক যন্ত্র ব্যবহার করা যাবে না। পুলিশ এবং কর্তব্যরত নিরাপত্তা কর্মী ব্যতীত কোনো ব্যক্তি লাঠি, আগ্নেয়াস্ত্র বা কোনো অস্ত্র বহন করতে পারবেন না। এই আদেশ 25শে ফেব্রুয়ারি 2026 থেকে আগামী 30শে মার্চ 2026 পর্যন্ত বলবৎ থাকবে। জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য। খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এক বিজ্ঞপ্তিমূলে ধান ক্রয়ের পূর্ব নির্ধারিত সময়সূচির কিছুটা পরিবর্তন করেছে। সেই অনুযায়ী মোহনপুরে বামুটিয়া বিনোদিনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধান ক্রয় করা হবে 27শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত। সোনামুড়ায় কাঠালিয়া বাজার কমিউনিটি হল মাঠে ধান ক্রয় করা হবে 27শে ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ পর্যন্ত। বিশালগড়ে বিশ্রামগঞ্জ সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গণে ধান ক্রয় করা হবে 27শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত। তাহলে শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি। শ্রোতা বন্ধুরা,
এইবারে আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য রইল কিছু গুরুত্বপূর্ণ কাজের খবর। কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। নিয়োগ হবে ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে। শূন্য পদ মোট ৮০টি। শিক্ষাগত যোগ্যতা বিএসসি, বিই ইত্যাদি, গ্র্যাজুয়েট। নম্বরের কোনো কড়াকড়ি নেই। ফাইনাল ইয়ারের প্রার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন। বয়স ২১ থেকে ৩২ বছর। সংরক্ষিত ক্ষেত্রে যথারীতি ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ আজ, অর্থাৎ ২৫শে ফেব্রুয়ারি। আরও কিছু গুরুত্বপূর্ণ কাজের খবর জানিয়ে রাখছি। কর্পোরেট সেক্টরে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্য পদ মোট ৬০৮টি। শিক্ষাগত যোগ্যতা বিই, বিটেক পাস হতে হবে। বয়স ১৮ থেকে ২৫ বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২রা মার্চ। মেধাভিত্তিক বাছাইকৃতদের ইন্টারভিউর কেন্দ্র বহির্রাজ্যে পড়বে, তবে তারিখ সহ বিস্তারিত কল লেটারে অবশ্যই জানানো হবে। আর আরও একটি কাজের খবর জানিয়ে দিচ্ছি। ১২০ জন সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ করবে ভারত সঞ্চার নিগম লিমিটেড। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টেলিকম সংস্থাটি। টেলিকম অপারেশনস এবং ফিনান্স বিভাগে কাজ করতে হবে। টেলিকমে শূন্য পদ ৩৫, ফিনান্সে শূন্য পদ ২৫। ফিনান্স বিভাগে আবেদনের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। কম্পিউটার বেস টেস্ট এবং ডকুমেন্ট যাচাইয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৭ই মার্চ ২০২৬। শুনলেন কাজের খবর। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ১৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ১০০% ও সর্বনিম্ন ৪২%। শুনলেন আবহাওয়ার খবর। শ্রোতা বন্ধুরা, এরই সাথে আমরা অভিজ্ঞাপনের একেবারে সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। আর এখন অবশ্যই ওয়েদার চেঞ্জের সময় সবাই আপনার নিজেদের অবশ্যই সুস্বাস্থ্যের খেয়াল রাখবেন। এই বলেই আজকের অনুষ্ঠানে এতক্ষণ পরিচালনায় আমি ছিলাম অপরাজিতা আর আমি ছিলাম চন্দ্রিমা।